শুভ সকাল বন্ধুরা। আজ হলো 22 এপ্রিল, 8 বৈশাখ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ছেলে হত্যার 2 মাস অতিক্রান্ত হলেও কোনো ধরপাকড় নেই, কান্নার রুল মায়ের। বদরপুরে হেরোইন সহ 2 মাদক পাচারকারী আটক। শ্রীভূমি জেলা কারাগার থেকে বন্দির পলায়ন, চাঞ্চল্য এলাকায়। শিলচরে হেরোইন সহ গ্রেফতার 2। করিমগঞ্জের নাম পরিবর্তন রুখতে নাগরিক কমিটির বৈঠক, আন্দোলন জোরদারের সিদ্ধান্ত। গুয়াহাটিতে কৃত্রিম বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 4। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আয়নাকাল সহ হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চল। সরাসরি মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মোদির বিরুদ্ধে কমিশনের চিঠি 700 বিশিষ্ট নাগরিকের। এবং সর্বশেষ খবরটি হল, রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় নয়া মোড়, সরে দাঁড়ালেন বিচারপতি। এবারে শুনুন বিস্তারিত খবর। ছেলে হত্যার 2 মাস অতিক্রান্ত হলেও কোনো ধরপাকড় না হওয়ায় সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন পুত্রহারা মা। মঙ্গলবার সাংবাদিক ডেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে শ্রীকুনা 2য় খণ্ডের বাসিন্দা আয়েশা বেগম বলেন, পুত্র হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে। তিনি বলেন, গত 15 ফেব্রুয়ারি তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ আফ্রিদি নিকটবর্তী ফখরউদ্দিনের পুকুরে স্নান করতে যায়। সেখানে ফারুকের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হলে তারা তাকে মারধর করে পুকুরে ফেলে দেয়। ছেলে স্নান করতে ফিরতে দেরি করলে তিনি চারিদিকে খোঁজ শুরু করেন। শেষ পর্যন্ত ফখরউদ্দিনের পুকুর থেকে আফ্রিদির মৃতদেহ উদ্ধার হয়। শালচাপড়া থানার পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতস্থান পাওয়া গেছে বলে জানান। এরপর আফ্রিদির বাবা আওলাদ হোসেন শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু 2 মাস অতিক্রান্ত হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুলেন। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বদরপুর পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে বদরপুর রেল স্টেশনের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ 2 মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হল শ্রীভূমি থানার অন্তর্গত খামারখাই গ্রামের বাসিন্দা আবুল হোসেন চৌধুরী এবং তালতলা এলাকার বাসিন্দা কাজল আহমেদ। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1.31 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত 2 ব্যক্তি শিলচর রঙ্গিয়া ট্রেনে করে বদরপুরে এসে সেখান থেকে গুয়াহাটিতে পাচারের উদ্দেশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বদরপুর পুলিশ অভিযান চালায় এবং শেষ পর্যন্ত 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলা কারাগার থেকে বন্দির পলায়ন, চাঞ্চল্য। শ্রীভূমি জেলা কারাগার থেকে এক বন্দির পলায়নের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক বন্দির নাম শরীফউদ্দিন, তার বাড়ি পাথারকান্দি এলাকায় বলে জানা গেছে। কারা সূত্রে জানা যায়, শরীফউদ্দিনকে একটি পুকুর সংক্রান্ত কাজে নিয়োজিত করা হয়েছিল। সেই সময় সুযোগ বুঝে তিনি পালিয়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কোন পুকুরে কাজ চলছিল এবং কিভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তিনি পালাতে সক্ষম হলেন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কারাগারের একাধিক কর্মচারীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, ভেতরের কারো সহযোগিতা ছাড়া এ ধরনের পলায়ন সম্ভব নয়। ঘটনার পর থেকেই পলাতক বন্দির খুঁজে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। পরবর্তী খবরটি হল, শিলচর সদর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ 2 পাচারকারীকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রামনগর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পুলিশ MZ01F 6064 নম্বরের একটি 4 চাকা গাড়ি তল্লাশি করে
39টি সাবান কেসের ভিতর লুকিয়ে রাখা প্রায় 450 গ্রাম হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় ফাহিম আহমেদ বুলবুইয়া এবং হানিফ আহমেদ লস্কর নামে 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আওতায় অন্যদের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জের নাম পরিবর্তন রুখতে নাগরিক কমিটির বৈঠক, আন্দোলন জোরদারের সিদ্ধান্ত। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় জেলার নাম পরিবর্তন রুখতে করণীয় বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন করিমগঞ্জ শহরের বেহাল ও বিধ্বস্ত রাস্তাঘাট পুনর্নির্মাণের দাবিতে কমিটির পক্ষ থেকে আন্দোলনে নামা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়। তবে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে এই কমিটি শুধুমাত্র করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকেই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কাজ করবে। যদিও শহরের রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে তীব্র আন্দোলনের প্রয়োজনীয়তার কথা সভায় উল্লেখ করা হয় এবং এ বিষয়ে অন্যভাবে উদ্যোগ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সভায় পরবর্তী কর্মসূচি হিসেবে জেলা জুড়ে দেওয়াল লিখন, পোস্টার সাটা, ব্যাপক প্রচার অভিযান চালানো, স্বাক্ষর সংগ্রহ অভিযান অব্যাহত রাখা, নতুন বিধানসভার করিমগঞ্জ জেলার বিধায়কদের স্মারকলিপি প্রদান, অঞ্চলভিত্তিক জনসভা আয়োজন এবং গণকমিটি গঠনের মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা রুখে দিতে হবে। তারা করিমগঞ্জকে মাতৃভূমি ও জন্মভূমি হিসেবে উল্লেখ করে বলেন, মায়ের নাম যেমন কেউ ভুলতে পারে না, তেমনি করিমগঞ্জের নামও কোনোভাবে মুছে ফেলা যাবে না। কিছু বক্তা বিদ্রুপাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, নাম পরিবর্তনের ফলে শহর বা জেলার উন্নতির যে দাবি করা হচ্ছে তার বাস্তব চিত্র সকলেরই জানা। সভায় উপস্থিত বক্তারা সর্বসম্মতভাবে নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকে আরও তীব্র ও সংগঠিত করার আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, গুয়াহাটিতে কৃত্রিম বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 4। কৃত্রিম বন্যার জেরে শহরে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালিগাঁও, সাউকুচি ও জ্যোতিকুচিতে মৃতদেহ উদ্ধারের পর এবার পামহি লাচিতগড় এলাকা থেকে আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়চুক থানার পুলিশ সহ ডেপুটি পুলিশ কমিশনার। এদিন সকালে সাউকুচির পর জ্যোতিকুচির মোরাবরলু এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বন্যায় জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রথমে সাউকুচির বশিষ্ঠ নদীতেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বশিষ্ঠ নদীর সঙ্গে সংযুক্ত একটি নালার সামনে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান, ম্যানহোল দিয়ে ভেসে এসে ব্যক্তি নদীতে পড়ে যেতে পারেন, যার ফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। পরবর্তী খবরটি হলো, কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আয়নাখাল সহ হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চল। মঙ্গলবার ভোর রাতে কালবৈশাখী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্য হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তীব্রতায় লালা রাজস্ব চক্রের আয়নাখাল চা বাগান, লক্ষ্মীনগর চা বাগান, সিঙ্গালা চা বাগান, কালবৈশাখীর জুড়ে লন্ডভন্ড আয়নাখাল সহ হাইলাকান্দির বিস্তীর্ণ অঞ্চল, বাগান, পশ্চিম কিত্তারবন, বাঙ্গালনগর ইত্যাদি অঞ্চলে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হয় ঝড়ের দাপট। ক্রমশ শক্তি বাড়াতে থাকে প্রবল জোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যে বহু কাঁচা ও পাকা ঘরের টিনের চাল উড়ে যায়, কোথাও সম্পূর্ণ ভেঙে পড়ে বসত বাড়ি। আতঙ্কিত মানুষজন রাতের অন্ধকারেই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে বাধ্য হন। চারদিকে চিৎকার, হাহাকার আর আতঙ্কে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। আয়নাখাল চা বাগান, আয়নাখাল বস্তি, সিঙ্গালা, লক্ষ্মীনগর, মনাসোড়া ও আশেপাশের এলাকায় দেখা গেছে একই বিভীষিকাময় দৃশ্য। রাস্তার উপর উপড়ে পড়ে আছে বিশালাকৃতির গাছ, ছিঁড়ে পড়েছে বৈদ্যুতিক তার, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি।
বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। কুড়েঘর থেকে শুরু করে পাকা বাড়ি, জোরের তাণ্ডব থেকে রেহাই পায়নি কিছুই। এই ভয়াবহ জুড়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বিদ্যুৎ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে। অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে, ছিঁড়ে পড়েছে তার। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন ও পানীয় জল সরবরাহ ব্যবস্থাও। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের নামে বিরোধীদের রাজনৈতিক আক্রমণ করেছেন এবং নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগে দেশের 700 বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর আগে কংগ্রেস, তৃণমূল ও সিপিএর মতো বিরোধী দলগুলিও একই অভিযোগ তুলেছিল। নতুন করে নাগরিকদের চিঠি কেন্দ্রীয় শাসক দল ও কমিশনের অস্বস্তি আরও বাড়িয়েছে। গত 18 এপ্রিল মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার জন্য লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল খারিজ হওয়ার পরে মোদি দূরদর্শন ও আকাশবাণীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বিরোধীদের অভিযোগ, মোদি সরকারি সম্প্রচার মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালিয়েছেন। এবার কমিশনের কাছে একই অভিযোগ জানালেন প্রাক্তন আমলা, সমাজকর্মী ও শিক্ষাবিদ সহ 700 নাগরিক। তাদের বক্তব্য, সরকারি অর্থায়নে পরিচালিত মঞ্চে সম্প্রচার হওয়া এই ভাষণ পক্ষপাতমূলক নির্বাচনী প্রচারের শামিল। বাম দলগুলি ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছে। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যম ব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, মোদি 8 ঘন্টার বক্তৃতায় 59 বার কংগ্রেসের নাম করেছেন। বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতারাও কমিশনে চিঠি পাঠিয়েছেন। পরবর্তী খবরটি হলো, রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় নতুন মোড়। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যার্থী নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিলেন। তার বক্তব্য, মামলাকারী বিজেপি কর্মী আদালতের উপর আস্থা রাখতে পারছেন না এবং সোশ্যাল মিডিয়ায় আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই এই মামলা অন্য বিচারপতির শোনা উচিত। এর আগে বিচারপতি বিদ্যার্থী রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন, তবে 24 ঘন্টার মধ্যেই সেই নির্দেশ খারিজ হয়ে যায়। তিনি স্বীকার করেন রায়ে পদ্ধতিগত ভুল হয়েছিল। রাহুলকে নোটিশ পাঠানো ছাড়াই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ভুল বুঝে আগের সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। এরপরেই মামলাকারী বিঘ্নেশ শিশির সোশ্যাল মিডিয়ায় আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেন। সেই পোস্টের জেরে বিচারপতি নিজেকে মামলা থেকে সরিয়ে নেন। বিঘ্নেশ শিশিরের অভিযোগ, রাহুল গান্ধী শুধু ভারতের নয়, ব্রিটেনেরও নাগরিক। তিনি দাবি করেন ব্রিটিশ সরকারের কাছ থেকে কিছু তথ্য পেয়েছেন, যদিও সব তথ্য গোপনীয়তার কারণে প্রকাশ্যে আনা হয়নি। তার মতে এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। তবে বিশেষ এমপি এমএলএ আদালত এই মামলা খারিজ করে জানায়, নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই এবং এফআইআর দায়েরের আর্জি আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছু নয়। এরপরই হাইকোর্টে যান মামলাকারী। বিচারপতি বিদ্যার্থীর বেঞ্চ প্রথমে এফআইআর দায়েরের নির্দেশ দিলে উপরে তা স্থগিত করে এবার তিনি নিজেই মামলা থেকে সরে দাঁড়ালেন। ফলে রাহুলের দ্বৈত নাগরিকত্ব মামলা আরও জটিল হয়ে উঠল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।